সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 22। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত তার বাইরের জগতের কাজ শেষ করে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে, সবাই মিলে সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে। কুলসুম বেগম, জাহাঙ্গীর মিয়া আর শাহিদা বেগম বসে পারিবারিক কথা বলছে। রিফাত সোফার উপর শুয়ে এক পা নিচে আরেক পা সোফার উপরে দিয়ে সকালে ওর সাথে ঘটে যাওয়া কাহিনীটা নিয়ে ভাবছে। রিফাত কিছুতেই মেনে নিতে পারছে না যে একটা মেয়ে এসে ওকে চর মেরেছে। উল্টা চর মেরে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওর মন শান্ত হচ্ছে না। আরও সবার জন্য সন্ধ্যার চা নাস্তা রেডি করেছে। জিহাদ বর্তমানে বাড়িতে নেই, সে তাদের জুট মিল কারখানায় কিছু হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে। অবশ্য আগে এসব রাহাতি সামাল দিত, তবে তার অবর্তমানে এখন জিহাদই দেখাশোনা করছে। মুন তার পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেকটা সময় পড়ার পর আর ইচ্ছে করছে না পড়তে, তাই মুন রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। সেখানে যেয়ে দেখে আরও নাস্তা রেডি করছে। আন্টি কি করছেন? মুন, এসো, সবার জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছি। ও আচ্ছা, হয়ে গেছে, আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, তুমি যেয়ে বসো, আমি নিয়ে আসছি। আপনি তো এতক্ষণ কষ্ট করে নাস্তা বানালেন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। মুন এক পর্যায়ে জোর করেই নাস্তার ট্রেটা হাত থেকে নিয়ে গেল। ড্রয়িং রুম এসে সবাইকে চা নাস্তা দিল। হাতে এক কাপ চা নিয়ে রিফাতের সামনে দাঁড়িয়ে আছে। এই নে তোর চা। রিফাতের কোনো ধ্যান খেয়াল নেই, সে তার ভাবনায় মত্ত। মন আবারও বলল, কী রে বয়রা, এই নে তোর চা। রিফাত এবারও শুনতে পেল না। চোখ দুটো বড় বড় করে উপরে ফ্যানের দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে। মুন ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে গরম চা ওর মাথায় ঢেলে দিতে। মুন এবার গরম চায়ের কাপটা রিফাতের হাতে লাগিয়ে দিতেই করে চিৎকার দিয়ে লাফ মেরে উঠে বসলো। কী রে হতক ছাড়ি, এমনি গরম চায়ের কাপ দিয়ে ছেঁকা দিলি কেন? হতক ছাড়া, তোকে যে আমি ডাকছি তুই কি শুনতে পাচ্ছিস না? কার কথা চিন্তা করছিস? কই, আমি আবার কার কথা চিন্তা করব? সেটা তুই ভালো জানিস। নে চাটা গিলে উদ্ধার কর। রিফাত ওর হাত থেকে চাটা নিয়ে এক চুমুক দিয়ে আবার নিজের ভাবনায় ডুবে গেল। চারপাশে এক অদ্ভুত নীরবতা, সকলে আপন চিন্তায় বিভোর। এমন সময় বাইরের গেট থেকে ভেসে এলো একটি বাইকের আওয়াজ। সবাই ভেবে নিল নিশ্চয় জিহাদ এসেছে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো রাহাত। মা, একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো দরজার দিক থেকে। শাহিদা বেগম চোখ তুলে তাকাতেই দেখলেন তার পরম আদরের মেজো ছেলের সামনে দাঁড়িয়ে। আর এক মুহূর্ত দেরি না করে ছেলের দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন তিনি। ছেলের বুকের ভেতর মুখ লুকিয়ে বললেন, তুই এলি বাবা, তুই সত্যি এলি, আমি তো বিশ্বাস করতে পারতাছি না। রাহাত মায়ের পিঠে হাত বুলিয়ে বলল, তোমার দোয়া ছিল বলেই তো ফিরে আসা মা, আমার যে তোমাদের খুব প্রয়োজন। আসলে এখানে প্রসঙ্গটা এমন হবে যে রাহাতকে সবার প্রয়োজন। শকুনের নজর পড়েছে পরিবারের ওপর, তাই তো রাহাতের ফিরে আসা। সবাই খুশি হলো। তাদের মনের কৌতূহল মেটানোর জন্য রাহাতের বাবা জাহাঙ্গীর মিয়া জিজ্ঞাসা করলো, তুই 1 মাসের মধ্যে ফিরে এলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, ওইদিকে সব ঠিক আছে তো, নাকি কোনো গন্ডগোল পাকিয়েছিস? রাহাত হালকা হেসে বলল, কী যে বলো তুমি, আমি কি লন্ডনে গন্ডগোল পাকাতে গিয়েছিলাম নাকি? তারপর একটু গম্ভীর হয়ে যোগ করলো, আসলে বাবা, এই মুহূর্তে লন্ডনে অনেক ঝামেলা চলছে। আমি যে কোম্পানিতে জয়েন করেছিলাম সেখানেই বোমা ব্লাস্ট হয়, অনেকে আহত নিহত হয়েছে। একটু থেমে চোখ নামিয়ে বলল, ভাগ্য ভালো ছিল, আমি কোনো মতে বেঁচে গেছি, তাই আর কোনো কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে দেশে ফিরে এলাম। শাহিদা বেগম আতকে উঠে বললেন, আল্লাহ রক্ষা করছেন তরে, আমার বুকটা হঠাৎ কেঁপে পড়ছিল সেই দিন, মনে হচ্ছিল তুই কষ্টে আছিস। রাহাত মায়ের হাতটা ধরে বলল, তোমার মনের টানেই বুঝি আমি বেঁচে ফিরেছি মা, এখন থেকে কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। এ সময় রিফাত ধীরে ধীরে সামনে এগিয়ে এসে দাঁড়ালো। কুলসুম বেগম বলে উঠলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বাড়ির ছেলে বাড়ি ফিরে আইছে, এটাই অনেক, বিদেশ টিদেশ করা লাগবে না। রিফাত রাহাতের দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে, আরও সামনে এসে বলল, তুমি চলে এসেছো, অনেক ভালো হয়েছে, তোমাকে ছাড়া এই বাড়িটা একদম নিস্তব্ধ লাগে। রাহাত মুচকে হেসে জবাব দিল, আরও ভাবি, তোমাকে ছাড়া সব কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, তাই তো ফিরে এলাম। চোখ মেরে
যাও দুষ্ট ছেলে, বড়দের মাঝখানে এসব কেউ বলে? মুচকি হেসে। কিন্তু মুন সে এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক অপেক্ষা, বুকের গভীরে তোলপাড়। সকালে যে মানুষটা তাকে বিপদ থেকে বাঁচিয়েছে, এখন সে মানুষ তার সামনে দাঁড়িয়ে, অথচ তার দিকে ফিরেও তাকায়নি। রাহাত রিফাতের দিকে আঙ্গুল উঠিয়ে ইশারা করতেই রিফাত বাড়ি থেকে বেরিয়ে গেল। জাহাঙ্গীর মিয়া খুশিতে চিৎকার করে বলল, রাহাত যখন ফিরে আইছে তখন সবাইরে ফোন করে ডাকি। বহুদিন ধরে এই বাড়িতে কোনো আমেজ নাই, ফুর্তির নাম নিশানাও নাই। সবাই একসাথে হইলে আবার সেই পুরান দিনের মতো হাসি আনন্দে বাড়িটা গম গম করে উঠব। জাহাঙ্গীর মিয়ার কথায় প্রসঙ্গে রাহাত হালকা হাসলো, তারপর বলল, তোমরা যা খুশি করো, সবাইকে বলো আসতে। অনেকদিন পর বাড়িতে এমন কিছু হ্যাপেনিং হচ্ছে। তোমাদের আনন্দে বাধা দিচ্ছি না, তবে আমি একটু ক্লান্ত, আমি আমার ঘরে যাচ্ছি। রাহাত নিজের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সে মনের সামনে এসে এক মুহূর্তের জন্য থামল। মন অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। একটা কোমল স্মৃতি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ভেবেছিল রাহাত বুঝে কিছু বলবে, হয়তো ফিরেই বলবে, আমাকে দেখিয়ে তুই চুপ মেরে গেলি। কিন্তু না, রাহাতের চোখে এক ফোঁটা অনুভূতি নেই। সে কোনো কথা না বলে, কোনো দৃষ্টি না ছুড়ে শান্ত মুখে পাশ কাটিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। মনের সেই হাসিটা মুহূর্তেই ফিকে হয়ে গেল। মনে হলো তার স্বপ্নের ওপর কেউ এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। সে দাঁড়িয়ে রইল, নিস্তব্ধ, নীরব। শুধু বুকের ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, অথচ কেউ শুনল না। কেমন জানি সব কিছু হাতের বাইরে চলে গেল। এভাবে হলে আমি আমার কাজ হাসিল করব কিভাবে? রাফাত হতাশ গলায় বলল। রুদ্রিকা ঠোঁট বাঁকিয়ে এক তুচ্ছ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি তোমার ভাইয়ের সাথেই লড়ছো, এটা ভুলে যেও না। আমি তো আগেই বলেছি, রাহাতের সাথে তুমি কখনোই পাঙ্গা নিতে পারবে না। তার মাথার জোরে তুমি বারবার হারবে, বারবার ধ্বংস হবে। রাফাত দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার তো রাহাতের সব কিছু চাই। আমি ওর সব কিছু কেড়ে নেব। ওর মন পাখি, সেও আমার হবে। রাহাত যা ভালোবাসে সব আমি শেষ করে দেব। রুদ্রিকা একটু গম্ভীরভাবে তাকালো রাফাতের চোখে, তারপর শান্ত গলায় বলল, তুমি শুধু শুধু নিজের ভাইয়ের সাথে শত্রুতা করছো রাফাত। তুমি তো জানো রাহাত মনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাও জেনে শুনে কেন এমন করতে চাইছো? তুমি চাইলেই ফিরে যেতে পারো তোমার হারিয়ে যাওয়া পরিবারের কাছে। ঘৃণা দিয়ে তো কিছুই মিলবে না রাফাত, তুমি তো সেটা জানো। রুদ্রিকার চোখে হাজারো অনুভূতি, রাগ, অভিমান, দুঃখ, আর তার ভিতরে লুকিয়ে থাকা এক অজানা ভালোবাসা। মুখে অনেক কথা জমে আছে, কিন্তু বলার সাহস নেই। সে শুধু চুপ করে তাকিয়ে আছে রাফাতের দিকে। ভেতরে ভেতরে তার মনটা চিৎকার করে ওঠে, তুমি কি কখনো বুঝবে না রাফাত, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার প্রতিটা ব্যথা আমি বুঝি, তবুও তুমি শুধু রাহাতের ঘৃণায় ডুবে আছো। একবারও কি মনে হয় না যে কেউ তোমার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে? কিন্তু রুদ্রিকা কিছুই বলে না। সে জানে এখন বললেও রাফাত শুনবে না। এই মুহূর্তে রাফাত শুধু রাহাতকে হারাতে চায়, নিতে চায় প্রতিশোধ, ভালোবাসা নয়। পরের দিন সকাল, রাহাতদের বাড়িতে যেন ঈদের দিনের মতো উৎসবের আমেজ। এক এক করে সবাই এসে হাজির হতে লাগলো। প্রথমে এলেন আলমগীর সাহেব, তার স্ত্রী আর 2 ছেলে নিয়ে। তারপর এলেন টিপু সুলতান তার পুরো পরিবার সহ। এলেন রাহাতের নয়া চাচ্চু আর ছোট চাচ্চু একসাথে। হাসতে হাসতে পুরনো গল্প জ্বালাই করছেন সবার সামনে। এসেছেন রাহাতের বড় ফুপি আর ছোট ফুপি, সাথে তাদের ছেলে মেয়েরা। পুরো বাড়ি এক মুহূর্তে যেন গম গম করে উঠল। হাসি, গল্প, খাওয়া দাওয়া আর স্মৃতিচরণায় মতোয়ারা সবাই। শাহেদা বেগমের মুখে হাসি, তিনি যেন অনেক দিন পর এমন একটা দিন দেখে বুক ভরা নিঃশ্বাস নিতে পারলেন। রাকিব, হৃদয় কাল রাতেই রাহাতের কাছে ছুটে আসে। সকাল সকাল রিফাত, হৃদয়, রাকিব তারা ছোটাছুটি করছে মেহমানদের আপ্যায়নে। আর মুন, সে নীরবে সব কিছু দেখছে, মন খারাপ নিয়ে। কারণ এই আনন্দের ভিড়ে একজন মানুষ শুধু তার দিকে এখনও ফিরে তাকায়নি। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।